নমস্কার, ডক্টর রূপস চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে একটা চর্মরোগ নিয়ে আলোচনা করব, যেটা খুবই কমন একটা রোগ। সেটা হচ্ছে রিংওয়ার্ম ইনফেকশন, বা এটাকে অনেকে চুলকানি বা দাঁত বলে থাকে। দাঁত বলেই বেশিরভাগ লোকেরা চেনে এটাকে। এই রোগ কেন হচ্ছে? এই রোগ কি ছোঁয়াচে? এর চিকিৎসা কি আছে? এ কি পুরোপুরি কিওর সম্ভব? এবং সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কি কি খাওয়া বারণ আছে এবং কিভাবে থাকলে এর থেকে মুক্তি পাওয়া যায়। আজকের ভিডিওতে এই সব কিছু নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। দাঁত এর হচ্ছে মেডিকেল একটা টার্ম আছে, সেটাকে বলা হয়, অনেকে রিংওয়ার্ম ইনফেকশন বলে বা এটাকে টিনিয়া বলা হয়। প্রথমে ভাবা হতো যে এটা কোনো পোকার কামড়ের দ্বারা হয় বা পোকার ওয়ার্ম বা পোকার জন্য এই রোগটা দায়ী। কিন্তু পরে জানা গেছে, অনেক সায়েন্টিফিক প্রমাণ পাওয়ার পরে জানা গেছে যে এই রোগটা অ্যাকচুয়ালি হয়ে থাকে ফাঙ্গাল ইনফেকশন, অর্থাৎ একটা ফাঙ্গাস, যেটাকে ডার্মাটোফাইটস বলা হয়, সেই ফাঙ্গাসের আক্রমণের কারণে হয়ে থাকে। এবং এটা স্কিনের ওপরে, মানে স্কিনের তো অনেকগুলো লেয়ার আছে, স্কিনের সুপারফিশিয়াল লেয়ারে অর্থাৎ উপরের লেয়ারে এটা হয়ে থাকে। এটা কিন্তু ভিতরের দিকে বা শরীরের ভিতরে প্রবেশ করার কোনো রকমের চান্স থাকে না এবং বারবার হওয়ার চান্স থাকে। আর সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এটা কিন্তু ছোঁয়াচে একটা রোগ। এটা ত্বকের উপরের স্তরে হয়ে থাকে এবং এটা কিন্তু এই ফাঙ্গাসটা কিন্তু ওপরে অনেক দিন ধরে বেঁচে থাকতে পারে। তার জন্য এক ব্যক্তির থেকে অন্য ব্যক্তির ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রচণ্ড পরিমাণে থাকে। এবার বলবো এটা দেখতে কেমন হয়। এটা হচ্ছে গোলাকার, হ্যাঁ, একটা স্কেলি অর্থাৎ আঁশযুক্ত গোলাকার একটা রিংয়ের মতন আকার ধারণ করে এবং এই জায়গায় চুলকানি হয়, খোসা খোসা ওঠা থাকে এবং অনেক সময় চুলকাতে চুলকাতে রক্তও বেরিয়ে যেতে পারে। এবং এই র্যাশটা আস্তে আস্তে বড় হতে থাকে এবং শরীরের অন্য জায়গায় ছড়িয়ে পড়ার সম্ভাবনাও থাকে। শরীরের কোথায় কোথায় এই দাঁতটা হতে পারে, নানা জায়গায় হওয়ার সম্ভাবনা আছে এবং এটা যেখানে হয় তার উপরে ডিপেন্ড করে নামকরণ করা হয়েছে। আমি প্রথমেই বলেছি যে এই দাঁতকে মেডিকেল টার্মে টিনিয়া বলা হয়, অর্থাৎ বডিতে হলে তখন সেটাকে বলা হয় টিনিয়া কর্পোরিস। স্ক্যাল্পে অর্থাৎ মাথায় চুলের ভিতরে হয়ে থাকে তখন এটাকে টিনিয়া ক্যাপিটিস বলা হয়। যদি থাই, কুচকি বা হিপ এরিয়ায় হয়ে থাকে তাহলে এটাকে টিনিয়া ক্রুইজ বলা হয়। নখে হতে পারে, অনেক সময় নখের মধ্যে, পায়ের নখ, হাতের নখের মধ্যে হতে পারে, তখন সেটাকে টিনিয়া আলজিয়াম বলে। মুখের নানা জায়গায় হতে পারে, টিনিয়া ফেসিস বলে। অর্থাৎ বিভিন্ন জায়গার উপর ডিপেন্ড করে নামকরণ করা হয়েছে, কিন্তু জিনিসটা একই রকমই, জিনিসটা একই ফাঙ্গাসের জন্য দায়ী, সেটা হচ্ছে ডার্মাটোফাইটস ফাঙ্গাস। এবার বলবো কাদের হতে পারে, অর্থাৎ কাদের হওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে এটা একটা সিজনে হয়ে থাকে, সেটা হচ্ছে হট অ্যান্ড হিউমিড ওয়েদার, অর্থাৎ আর্দ্র বৃষ্টি সিজনে এটা হয়ে থাকে। আচ্ছা, স্যাঁতস্যাঁতে পরিবেশে থাকলে হয়ে থাকে, ভেজা জামা কাপড় বা ভেজা মোজা, সক্স এগুলো পরে থাকলে হয়, বাড়িতে কুকুর বিড়াল এগুলো পোষা থাকলে সেখান থেকেও হতে পারে। অনেকে সুইমিং পুলের জলের থেকেও এই ইনফেকশন ছড়াতে পারে। তো মেনলি এটা ওই ঘাম বসে বা গরমকালে হয়ে থাকে, বা বৃষ্টির সিজনে যেখানে আর্দ্রতা রয়েছে, স্যাঁতস্যাঁতে পরিবেশ, এসব ক্ষেত্রে হয়। এবার বলবো এটা ছোঁয়াচে কিনা। এটা কিন্তু মারাত্মক ছোঁয়াচে একটা রোগ, অর্থাৎ বাড়িতে একজনের হলে অন্যদেরও কিন্তু হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে থাকে। কারণ আমি প্রথমেই বলেছিলাম যে এই ফাঙ্গাসটা স্কিনের ওপরের স্তরে থাকে এবং বেঁচে থাকে অনেক দিন। তো সেক্ষেত্রে ওই ব্যক্তির ওই যে জায়গাটাতে এই ইনফেকশনটা হয়েছে সেটা যদি অন্য ব্যক্তির সংস্পর্শে আসে বা হাত লাগে, ছোঁয়া লাগে, তখন হতে পারে। জামা কাপড় ইউজ করলে হতে পারে, টাওয়েল বা তোয়ালে ইউজ করলে হতে পারে। তো জিনিস শেয়ার করলে সেখান থেকে একে অপরের মধ্যে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিভাবে বুঝবে এটা হয়েছে? ক্লিনিক্যালি দেখে, আমি যেভাবে বলেছি যে গোলাকার র্যাশের মতন দেখতে হয়, এটা দেখেই বোঝা যায় যে এটা দাঁত বা রিংওয়ার্ম ইনফেকশন হয়েছে। অনেক ক্ষেত্রে আমি বলে দিই, রিংওয়ার্ম ইনফেকশন বা টিনিয়া বা দাঁত এগুলোর সাথে কিন্তু সেকেন্ডারি ইনফেকশনও হয়ে থাকে। ভাবনা সেটা একজন ডাক্তারই বুঝতে পারবেন, কিন্তু এটার সাথে অন্য রোগ বা অন্য স্কিনের প্রবলেমও কিন্তু একসাথে হতেই পারে। ক্লিনিক্যালি বোঝা যায়, এর জন্য কোনো টেস্ট বা ইনভেস্টিগেশন সেরকম করতে লাগে না। এর চিকিৎসা কী?
চিকিৎসা বলতে এটা যেহেতু একটা ফাঙ্গাল ইনফেকশন, অর্থাৎ তার জন্য অ্যান্টিফাঙ্গাল মেডিকেশন দেওয়া হয়, অ্যান্টিফাঙ্গাল অয়েনমেন্ট দেওয়া হয়। তার মধ্যে মিকোনাজোল, ক্লট্রিমাজোল, লুলিকোনাজোল, কিটোকোনাজোল। কিছু ক্ষেত্রে অয়েনমেন্ট বা মলমে কাজ হয় না, সেটা সিভিয়ারিটি বা জায়গার ওপর ডিপেন্ড করে। সেক্ষেত্রে কিন্তু ট্যাবলেট বা মেডিসিন আপনাকে নিতেই হবে। অ্যান্টিফাঙ্গাল মেডিকেশন, ফ্লুকোনাজোল, ইট্রাকোনাজোল, নানা রকমের অ্যান্টিফাঙ্গাল মেডিকেশন রয়েছে, সেটাও একটা টাইম অবধি খেতে হয়। সেটাও সিভিয়ারিটি অনুযায়ী, কোন জায়গায় হয়েছে, কতটা জুড়ে হয়েছে, কতটা হয়েছে তার উপর ডিপেন্ড করে কোর্স থাকে। সেটা 1 সপ্তাহ থেকে 1 মাস থেকে 12 সপ্তাহ অবধিও হতে পারে কোর্সটা। ইভেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে শ্যাম্পু বা সাবান পাওয়া যায় অ্যান্টিফাঙ্গাল, সেগুলোও অনেক ক্ষেত্রে ইউজ করা যায়। ওষুধ বন্ধ করা যায় না, পুরোটাই কোর্স করতে হয়। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এটা বারবার হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু হয়তো আরও কিছু ইনভেস্টিগেশনের প্রয়োজন হয়। এবার বলবো কিভাবে থাকলে এই দাঁত বা এই চর্মরোগের হাত থেকে বাঁচা যাবে, বা বাড়িতে একজনের হলে আপনি কিভাবে সতর্কতা মেনটেন করবেন। প্রথমত, সংক্রমিত ব্যক্তির বা যার হবে তার টাওয়েল বা তোয়ালে এগুলো ইউজ করা যাবে না। এই রোগ হলে ডিম, বেগুন, ইলিশ মাছ, চিংড়ি মাছ, পুঁই শাক, ভেন্ডি এগুলো খাওয়া যাবে না, এগুলো অ্যাভয়েড করতে হবে, কারণ এগুলো খেলে রোগটা কিন্তু ছড়িয়ে পড়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে। নিজেকে সবসময় পরিষ্কার এবং ক্লিন রাখতে হবে। অ্যান্টিসেপটিক সোপ বা লিকুইড ব্যবহার করতে হবে। এই সময় গায়ে কোনো রকমের তেল ব্যবহার করা যাবে না, সবসময় শুষ্ক রাখতে হবে। তার জন্য ক্যান্ডিড পাউডার বা কিটোকোনাজোল পাউডার, ক্লট্রিমাজোল পাউডার ইউজ করতে হবে। টাইট ক্লথ বা টাইট জামা কাপড়, আন্ডারওয়্যার এগুলো পরা যাবে না। কুকুর বিড়াল এগুলো থেকে সেই মুহূর্তে সাবধানে থাকতে হবে। এবং যার হবে তাকে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এবং ইভেন কি তার চিরুনি, তার যা কিছু ব্যবহৃত জিনিস সেগুলোকে পুরোপুরি আলাদা রাখতে হবে। বেডশিট এগুলোকে রোগটা হওয়ার পরে পরিষ্কার করতে হবে, কাচতে হবে। যে খাবারগুলো বারণ করলাম সেই খাবারগুলো ওষুধের যেই কোর্স আপনি করবেন সেই মুহূর্তে যদি আপনি খান, তাহলে কিন্তু ওষুধের কাজ করার পরিমাণটাও কমে যায়। অর্থাৎ এই মুহূর্তে এই খাবারগুলো কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি, অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।